কেউ বিশ্বাস করে না যে জামাতের আমির জনগণের ভোটে এমপি হয়েছে। জামাত ইসলাম বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে না। জোর করে যদি আপনি নানান বিষয়ে বিরোধিতা করতে চান, মানুষ তো আপনাকে গৃহপালিত বিরোধী দল বলবেই। হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করছিল এবং নাহিদ এবং আসিফ শেখ হাসিনা পতনের আন্দোলন করছিল। না, এটা সত্য। হাসনাত এবং সার্জিস পুকুর পাড়ে ঘুরছিল, এগুলো বললে হবে না, এগুলো প্রমাণ দিতে হবে। আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি টেলিভিশনে বলছি, আমি যদি মিথ্যা বলে থাকি আমার নামে মামলা হবে। মিথ্যা বলে মামলা এই ধরনের মিথ্যাতে মামলা হয় না, এই ধরনের মিথ্যাতে আপনারা ভালো করে শেষ করে বসে মামলা হয় না। যে ব্যক্তি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল সেই ব্যক্তিকে এই জুলাই মাসে আপনি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে আপনি কি আবু সাইদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করছেন না? নাহিদ ইসলাম তাহলে কি ওই যে ঘোষণা দিয়েছিল ছাত্রলীগের যারা ছিলেন, আওয়ামী লীগের যারা আছেন, যারা অন্যায় করেন নাই আমাদের সাথে আসেন। এই জুলাই মাসে এনসিপি যদি জুলাই মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করে, এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে? এই ঘটনার জন্য আমি এনসিপির কাছে অফিসিয়াল বিবৃতি চাই। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ ওই অঞ্চলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটেছে, সুতরাং এর পিছনে আসলে কি আছে? তাহলে কি এই জুলাই পদযাত্রার নামে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে? দেখেন, এনসিপির প্রতি আমাদের আশীর্বাদ ছিল, আছে এবং থাকবে। আমরা মনে করি যে জামাত ইসলাম বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে না, যেহেতু ৭১-এর দায় আছে। আমি আরও তথ্য পেয়েছি যে এনসিপি গত বছরে আসলে যে জুলাই পদযাত্রায় যে ধরনের তাদের লোক সমাগম হতো, এই বছর তার অর্ধেকও নাই। বর্ষার মধ্যে এনসিপির খরা চলছে, এটা খুবই দুঃখজনক। আমরা চেয়েছিলাম যে এনসিপি বড় হোক, কারণ বাংলাদেশে তো একটা বড় দল লাগবে, তাই না? আওয়ামী লীগের যেহেতু শূন্যতা, এই মুহূর্তে বিএনপি বড় দল, আর একটা বড় দল যদি না সৃষ্টি হয় তাহলে তো আসলে বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের আফসোস থেকে যাবে যে গণতন্ত্র হয়তো সঠিক পথে ধাবিত হচ্ছে না। সেই জায়গায় এনসিপির একমাত্র সম্ভাবনা রয়েছে। এখন এই এনসিপি যদি আসলে জামাতের সাথে জোট করে এবং জামাতের নেতৃত্ব মেনে যদি সারা দেশে এইভাবে নিজেদেরকে বিস্তার ঘটাতে চাই, এটা কি সম্ভব? এখন আপনি রয়েছেন জামাতের সাথে, তাহলে মানুষ কেন জামাত না করে আপনার দল করবে? জামাতে সেই আর্থিক ভিত্তি রয়েছে, জামাত মানুষজনকে সহযোগিতা করতে পারে, সুতরাং মানুষ তো নতুন বন্দোবস্ত পাচ্ছে না। এনসিপি তো জামাতের মানে বলা যায় জামাতের দ্বারা পিষ্ট হচ্ছে। এনসিপির সম্ভাবনা জামাতের দ্বারা প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। তো আমি জানি না, বিভিন্ন জায়গায় আমি শুনতে পাচ্ছি যে এনসিপি যে সমাবেশগুলো করছে সেখানে নাকি সাধারণ মানুষজন এখন আর আসতেছে না। এই জন্য এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যেখানে যায় ওই অঞ্চলে জামাতের আমিরদেরকে ফোন দিয়ে যায় যে ভাই কিছু লোক পাঠিয়েন। এই ধরনের একটা গুজব আছে যে ধরেন আওয়ামী লীগকে পুনর্বাসিত বিএনপি করছে, কিংবা ধরেন একদম উচ্চ পর্যায়ে যদি যান, সালাউদ্দিন সাহেব কি বলে বাংলাদেশে উনি এসে এস আলমের গাড়িতে উঠছেন, যে কারণে দল ওনাকে সকজ করেছিল। সেই সকজের জবাব দিয়ে পরে আবার উনি অ্যাক্টিভ হয়েছেন। সো এই ঘটনাগুলো আছে। এখন আমি যেটা বলছি যে এনসিপিতে এই ধরনের ইয়ে হওয়ার কোনো সুযোগ নাই। এখন এটার জন্য আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে, খতিয়ে দেখে এর মধ্য দিয়ে যেটা হওয়ার সেটা করবে, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে একদম পরিষ্কার, আওয়ামী লীগ দল হিসেবে এইখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। এর বাইরে গত 15 বছরে যা তারা করেছে সব কিছু দল হিসেবে করেছে, এবং দল হিসেবে তারা এটা মনে করে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন লোককে আপনি পাবেন না যে তারা বলে যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে সেটা অন্যায় হয়েছে কিংবা ভুল হয়েছে। অন্যায় তো পরে, ভুল হয়েছে। সো আমাদের এই ভুলটা স্বীকার করে আমাদের আসলে মানুষের কাছে যাদের সাথে আমরা এই অপরাধ কিংবা ভুলটা করেছি তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। এটা তারা করে না, বরঞ্চ তারা এইগুলোকে মনে করে যে এগুলো ঠিক। কেন? কারণ তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করত। মুক্তিযুদ্ধের চেতনার নামে এখানে গুম করা, খুন করা, এখানে ধরেন টাকা পাচার করা, অর্থ লুটপাট করা, ভোট ডাকাতি করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, আপনার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, এবং ধরেন মানবতা বিরোধী অপরাধ গণহত্যা চালানো মুক্তিযুদ্ধের চেতনার নামে জায়েজ, এটা তারা মনে করে। সো ওই দল হিসেবে আওয়ামী লীগের সাথে তো কোনো ধরনের কোনো মানে কি বলে যে পুনর্বাসনের তো কোনো সুযোগ নাই। এখানে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে, এবং তাদের যে ব্যক্তিরা হয়তো বা কোনো অপরাধ করেনি, যেটা কোর্ট যদি এটা করতে পারে, তখন সেটা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্যে দিয়ে এটা আসতে হবে। তার আগে স্বীকার করবে যে ভাই আমি এর মধ্যে ছিলাম না, আমি যতটুকু ছিলাম আমার ভুল হয়েছে, দেন তাদেরকে একটা রিকনসিলিয়েশন হবে, দেন পুনর্বাসনের প্রশ্ন। তো একটা লম্বা প্রসেস এটা, ধরেন হুটহাটকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা করার জন্য তারা ইতিমধ্যে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম এখনও চালু রাখছে,
এই সন্ত্রাসী কার্যক্রমও বন্ধ করতে হবে। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে আপনার ধরেন এই কোনো ধরনের মানে একটা সন্ত্রাসীর সাথে আপনি এখানে বসে কথা বলবেন না, কারণ আমরা তো টেবিলে কথা বলতেছি। টেবিলে আমরা ডেমোক্রেটিক স্পেসে আমরা বিতর্ক করতেছি, দ্বিমত হচ্ছে, হয়তো ঝগড়াও হচ্ছে, উচ্চবাচ্যও করতেছি, কিন্তু আমরা কিন্তু এখানে সবাই শান্তিপূর্ণ একটা সেটআপের মধ্যে আছি। তো এইখানে আপনি একজন অস্ত্রধারী লোককে নিয়ে বসতে পারবেন না। রাশেদ খান আরেকটা অভিযোগ করেছে যে এখন আপনাদের সমাবেশে আর লোকজন হচ্ছে না। না, এইটা উনি ঠিক বলেন নাই, এটা আরো বেশি হচ্ছে। বরঞ্চ এটা যেটা হয়েছে আমাদের গত বছরের জুলাই পদযাত্রার যে ডিজাইন আর এবারের জুলাই পদযাত্রার ডিজাইনটা ডিফারেন্ট। গত বছর আমরা জুলাই পদযাত্রাটা করেছি হচ্ছে প্রতি জেলায় একটা জেলা শহরে কিংবা মানে সদরে, কিন্তু এবার যেটা হয়েছে যে আমরা ওই যে 100 যে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি উপজেলা এবং পৌরসভাতে যে 100 ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি, আমরা ওই 100 পয়েন্টে এবার পদযাত্রা নিয়ে গেছি। সেটা হচ্ছে কোথাও পৌরসভা লেভেলে, কোথাও উপজেলা লেভেলে। তাতে করে যেটা হচ্ছে যে ধরেন কোনো একটা জেলার একটা প্রান্তে হচ্ছে যে ধরেন ওই উপজেলাটা, তো জেলার সব মানুষ তো এখানে আসতেছে না। সদর যেটা হয় সাধারণত দেখবেন জেলা সদরগুলো কিন্তু জেলার মাঝখানে হয়, সেন্টারে হয়, আর একটা প্রোগ্রাম হলে হয় কি সবাই এক জায়গাতে আসতে পারে। আর যখন উপজেলা হয় তখন কিন্তু জিনিসটা একটু স্ক্যাটার্ড হয়ে যায় এবং দেখা যায় যে একটা জেলাতে 3-4টা জায়গাতেও প্রোগ্রাম হচ্ছে। মানে তো এইবারের ডিজাইনটা ডিফারেন্ট। তো এইবারের আমি বলবো যে গত বছরের তুলনায় এইবার ক্ষেত্র বিশেষে আসলে বেশি জনসমাগম হচ্ছে। শিক্ষামন্ত্রী সম্পর্কে যে অভিযোগটা দেখেন, ফার্মের মুরগি তিনি নাকি শিক্ষার্থীদেরকে বলেছেন, আমি তার অডিও শুনেছি। দেখেন, আমার দুটি মেয়ে আছে, একজন পিতা হিসেবে কখনো কখনো অনেক আদর করে অনেক কথা বলা হয়। দেখেন, শিক্ষামন্ত্রী বলছেন যে আমার মেয়ে ফার্মের মুরগির মতন, মানে একটু বৃষ্টি লাগলেই জ্বর ঠান্ডা কাশি চলে আসে। ঠিক এখনকার শিক্ষার্থীরা দুর্বল, তারা অনেকটা ফার্মের মুরগির মতন। এটা কিন্তু আমরা অনেক সময় বলি যে আমাদের সময় আমরা কতটা স্ট্রং, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আপনার মন্তব্য আর একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মন্তব্যের গুরুত্ব কি এক? না, তিনি কোনো পাবলিক স্পেসে এই কথা বলেননি। আচ্ছা, তাকে একজন নারী শিক্ষার্থী ফোন দিয়েছিলেন, একজন শিক্ষামন্ত্রী, তিনি সেই নারী শিক্ষার্থীর ফোনটা রিসিভ করেছেন এবং একজন বাবার মতনই কথা বলেছেন। কথাগুলো যদি আপনি শোনেন অত্যন্ত আদরণীয়। তিনি বলেছেন যে মা, তুমি এখন পড়তে বসো, এক কাপ কফি খেয়ে পড়তে বসো, এইভাবে কথা বলেছেন। তো যাই হোক, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এখানে আমি ছোট্ট করে জানতে চাই, আপনি বললেন এবং এই প্রসঙ্গটা আসলো, এই যে 13 তারিখে গলা সমান বা হাঁটু সমান বা কোমর সমান পানিতে গিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে শিক্ষার্থীদের, আপনার কাছে মনে হয় না যে পরীক্ষাটা বাতিল? দুঃখজনক। দেখেন, শিক্ষামন্ত্রী তার অবস্থা ক্লিয়ার করেছেন। তিনি বলছেন যে আমরা বসেছিলাম, বিশেষ করে আমি বেশ অনেক রাতে আমি ঘুমিয়ে পড়েছি, এরপরে সকালে উঠে দেখি যে সর্বত্র পানি, তখন সবার সাথে কথা বলা হয়েছে। তো ওই সময় আসলে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। বিরোধী দল মানেই হচ্ছে যে ধরেন হরতাল অবরোধ দেওয়া, ভাঙচুর করা, এই যে ধরেন মানে এটা কখন হয়েছে? যখন ওই স্পেসটুকু ছিল না, তখন এটা বিরোধী দল ওই জায়গাতে যেতে বাধ্য হয়েছে কিংবা রাষ্ট্র তাকে আসলে ওই জায়গায় ঠেলে নিয়ে গেছে, এরকম জায়গা ছিল। এখন আমরা মাত্র আসলে একটা নির্বাচনের পর একটা জার্নি শুরু করেছি। হ্যাঁ, এর মধ্যে সরকারি দল অনেকগুলো জিনিস করেছে, আমরা কিন্তু প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করতেছি, কথা বলতেছি। সো আমরা আসলে একটা সময় তো আসলে দিতে হবে যে ইস্যুগুলো অ্যাড্রেস করতেছি। বেশিরভাগ ইস্যুকেই কিন্তু সরকার বলছে যে না, উইল রিভাইজ, আমরা এটা দেখব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? আমরা এখন ধরেন রাস্তায়ও কথা বলছি, বিবৃতিও দিচ্ছি, টকশোতেও কথা বলছি, পার্লামেন্টেও কথা বলছি। এখন পর্যন্ত জিনিসটা এই জায়গার মধ্যেই আপনাকে বিরোধিতাটা ধরতে হবে। এর বাইরে আপনি ধরেন কি করবেন? এর বাইরে নিশ্চয়ই কালকে আপনি ধরেন এটার জন্য হরতাল দিবেন না, এরকম পরিস্থিতি না। তবে হ্যাঁ, এই জায়গাগুলো ধরেন প্রথমত হচ্ছে যে কথা বলতে হবে। কথা বলার মধ্য দিয়ে দেখতে হবে যে সরকার এই জিনিসগুলোকে আমলে নিচ্ছে কিনা। এই ইস্যুর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে এই আন্দোলন কিংবা এই ইস্যুকে আমরা সমর্থন জানিয়েছিলাম। উনি আসলে কিছুটা সার্কাস্টিক কার্যক্রম করেন। যেমন ধরেন ওনার একটা ভিডিও মাঝখানে ভাইরাল হলো না, যে উনি কিছু বাচ্চাদেরকে নিয়ে বসে বলতেছে যে আমরা খালেদা জিয়াকে চেনো, আমরা খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি, তোমরা জায়মা রহমানের সাথে রাজনীতি করবা। এটা ওনার মতো মানুষ এটা কোনোভাবে উনি বলতে পারেন না। প্রথমত হচ্ছে যে বাচ্চাদেরকে উনি এই ধরনের জিনিস বলতে পারেন না, নাম্বার 1। নাম্বার 2, উনি জায়মা রহমান এখানে রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা আমরা জানি না, এবং আসলেও উনি যে আসলে খালেদা জিয়ার জায়গাটা নেবেন, এই যে ইন্ডিকেশনটা দেওয়া, তার মানে এইখানে আপনি একটা পরিবারতন্ত্রকে মানে এন্ডোর্স করতেছেন। এইটা এই তার মানে ওনার আসলে ওই লেভেল অফ কোয়ালিটি লেভেল অফ পলিটিক্যাল মানে জায়গা নাই, এই জন্য উনি এই ধরনের সার্কাস্টিক কার্যক্রম করতেছেন। এবং ওনার সকল কার্যক্রমে মনে হচ্ছে যে উনি এখনও সম্ভবত 2006 সালে যখন উনি দায়িত্ব ছেড়েছিলেন, এর পরেই উনি মাঝখানে যে 20 বছর পার হয়ে গেছে, এবং এই 20 বছরে পৃথিবী কিন্তু লাস্ট 20 ইয়ার্সে পৃথিবী র্যাডিক্যালি চেঞ্জ হয়েছে। মানে ধরুন ইন্টারনেটের যে পরিমাণ ব্যবহার বাড়ছে, আপনার যেভাবে কম্পিউটার টেকনোলজি যেভাবে আগাইছে,
এআই সহ রোবোটিক টেকনোলজি যেভাবে আগাইছে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, সব মিলে ধরেন যে অবস্থা হয়েছে, উনি আসলে খুবই ব্যাকডেটেড। আমাদের যারা বিরোধী দল তারা আসলে কি নিয়ে বিরোধিতা করবে? আমরা যাকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, জনাব তারেক রহমান, তার মতন মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। তিনি যেভাবে জনবান্ধব এবং জনগণকে গুরুত্ব দিয়ে কাজ করছেন, এখানে আসলে খুব বেশি আপনার বিরোধিতার জায়গা নাই। এখন জোর করে যদি আপনি নানান বিষয়ে বিরোধিতা করতে চান, মানুষ তো আপনাকে গৃহপালিত বিরোধী দল বলবেই। এই জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই প্রতারণা করেছে, সেখানে আপনি বিএনপিকে প্রতারক বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আজকে জামাতের আমিরের বক্তব্য শুনেছেন, তিনি বলছেন যে 2.5 ঘন্টা ব্ল্যাকআউট করে জামাত সহ 11 দলকে হারানো হয়েছে, অথচ 3.5 ঘন্টা 3.5 ঘন্টা, আচ্ছা 3.5 ঘন্টা মানে 1 ঘন্টা আরো আমি হয়তো কমিয়ে বলেছি, তো 3.5 ঘন্টা ব্ল্যাকআউট করে জামাতকে নাকি হারানো হয়েছে। জামাত অতীতে সর্বোচ্চ 18টি আসনে জিতেছে। সেই জামাত যে এইবার 77টি আসনে জিতলো কিভাবে, কোন প্রক্রিয়ায়? বরং লোকমুখে শোনা যায় এই 3.5 ঘন্টা ব্ল্যাকআউট করে জামাতের আমির এবং নাহিদ ইসলামকে জেতানো হয়েছে। দেখবেন ওই এলাকার মানুষ যদি আপনি জিজ্ঞেস করেন, কেউ বিশ্বাস করে না যে নাহিদ ইসলাম জনগণের ভোটে এমপি হয়েছে, কেউ বিশ্বাস করে না যে জামাতের আমির জনগণের ভোটে এমপি হয়েছে। কারণ ওই এলাকা যারা বিএনপি মনোনীত ব্ল্যাকআউট তো করাই হয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, তারা খুবই শক্তিশালী প্রার্থী ছিলেন, মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। তার মানে ইলেকশন যদি মেকানিজম হয়ে থাকে, সেটা জামাতের পক্ষে, জামাতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে বানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার মেকানিজম সরকার করতেছে বিএনপি, আর ধরেন শক্তিশালী বিরোধী দল করার জন্য। না দেখেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনেন, তিনি কি বলেছিলেন? এই ছাত্রদের অনেকে মন্ত্রী হবে, যদি কেউ সরকার গঠন না করে মন্ত্রী কেমনে হয়? দেশের বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিল? বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চায় না। তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত চেয়েছিল জামাত এবং এনসিপি জোট ক্ষমতায় যাক, আর বিএনপি আপনাদের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী, উনি তো আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে গণঅভ্যুত্থানের ট্রফি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার রহমানের কাছে দিয়েছেন। তার বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, তারেক রহমানের হাতে ছিল, তার বক্তব্য বিশ্লেষণ করলে সেটা সময় লাগবে, আমি ওইদিকে যাব না। গণঅভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদের একটি সাক্ষাৎকার দিয়েছেন। আজকে যেহেতু জুলাই শহীদ দিবস, এই সাক্ষাৎকার অবশ্যই গুরুত্বপূর্ণ। সেখানে আব্দুল কাদের হাসনাত এবং সার্জিসকে মীর জাফর হিসেবে এক প্রকার চিহ্নিত করেছে। তার বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, দেখেন আমি এতদিন একা ছিলাম, আমি একা একা বলছিলাম, অনেকে বিশ্বাস করছিল না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সত্য জিনিস মানুষ বিশ্বাস করতেছে না, যেহেতু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে জুলাই গণঅভ্যুত্থানের পরে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছিল, যে হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করছিল, এবং নাহিদ এবং আসিফ শেখ হাসিনা পতনের আন্দোলন করছিল। না, এটা সত্য। আব্দুল কাদেরের বক্তব্য তাহলে বিবৃতি দেন আপনি। না আব্দুল কাদের, বিবৃতি দেন। আব্দুল কাদের একজন ব্যক্তি। না, কি ব্যক্তি? আপনি যারা এটা বলেছে, যারা এটা বলেছে, আপনি তাদের বক্তব্য শুনবেন না। আমি মনে করি না, আপনি তাদের বক্তব্য শুনবেন না। না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু আব্দুল কাদেরের পুরো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেন, আপনি তার বক্তব্য অ্যানালাইসিস করেন। না, ঠিক আছে, আন্দোলনে কি ভাটা কিন্তু আপনি তার কথা শুনেছেন। শুনেন, আমার কথা শুনেন। আব্দুল কাদের অন্যতম পোস্টার বয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তিনি কোনো তাকে অসুবিধা তো ব্যক্তি বলতে পারেন না। না, ঠিক আছে। আব্দুল কাদের মিথ্যা বললে আপনি বিবৃতি দেন। না, মিথ্যার কথা আমি বিবৃতির কথা পরে আসছি। সার্জিসকে এই বিষয়ে বক্তব্য দিয়েছে। না, এটা আজকে মাত্র হয়েছে। আপনি আমার কথা শেষ করতে এইটাতে আপনার বিরুদ্ধে, শুনেন, এইটা নিয়ে আমি অনেক কথা বলেছি। আমি তো জানি যে সময় নাহিদ আর আসিফ যে সময় দিচ্ছে আপনাকে দিব, আপনাকে দিবে, যে সময় নাহিদ আর আসিফ শেষ করব, সভাপতিতে মার খাচ্ছিল, হাসনাত এবং সার্জিস পুকুর পাড়ে ঘুরছিল, এইগুলো বললে হবে না, এগুলো প্রমাণ দিতে হবে। আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি টেলিভিশনে বলছি, আমি যদি মিথ্যা বলে থাকি আমার নামে মামলা শেষ করে দেব। মিথ্যা বললে মামলা এই ধরনের মিথ্যা দিয়ে মামলা হয় না, এই ধরনের মিথ্যা আপনি ভালো শেষ করে দেব, মামলা হয় না। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে